তোষামত নয়, আমাদের কাজই হচ্ছে গণমাধ্যমকে প্রশ্ন করা। এবং আমরা যেহেতু জনগণের প্রশ্ন জনগণ সরাসরি করতে পারে না, জনগণের হয়ে আমরা প্রশ্ন করতে চাই, মানে আপনার হয়ে আমরা প্রশ্ন করতে চাই। সবাইকে স্বাগত জানাই প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আর কেবল নিবেদিত এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে দুজন যুক্ত হয়েছেন, আপনারা সবাই তাদের চেনেন। আমাদের সাথে আছেন গণমাধ্যম বিশেষজ্ঞ এবং চিকিৎসক আব্দুল নূর তুষার, এবং একসাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা দুজন আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই এবং জানিয়ে বলতে চাই যে চাঁদাবাজি ইস্যুতে যা কিছু হচ্ছে ইদানিংকালে তা একটা সবার জন্যই খুবই পীড়াদায়ক এবং সবার সমালোচনার মুখে পড়েছে সকল রাজনৈতিক দল। কিন্তু সব রাজনৈতিক দলের বাইরেও যা কিছু তৈরি হয়েছে, যারা দল গঠন করতে চেয়েছে, যারা জুলাই গণ অভ্যুত্থান শুরু করেছিল, শেষ করেছে তারা সার্থকভাবে, তারাও আজকে হতাশ এবং তাদের সেই হতাশা তারা প্রকাশ্যে এসে বলছেন। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে যখন 1 বছরের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এই জুলাই অভ্যুত্থান? আমরা এই আলোচনাতে যাওয়ার আগে উমামা ফাতেমা, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলেন, তার বক্তব্যটা একটু শুনে আসি, তারপর আমরা আলোচনায় ফিরব। আমাদের 3 জন তো ছাত্র উপদেষ্টা ওনার আগে ছিল। ওনারা যখন ছাত্র উপদেষ্টা হিসেবে যাচ্ছে আপনার ক্যাবিনেটে, তখন কিন্তু তাদের প্রতিজ্ঞাটা কি ছিল যে তারা কখনো ইলেকশন করবেন না, তারা একটা স্যাক্রিফাইস করছেন, বিশেষ স্যাক্রিফাইস করছেন। স্যাক্রিফাইসটা কি? তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট করবেন না এবং নেশন বিল্ডিং এর কাজে তারা আসলে সরব থাকবে। আবার বিষয়টা কি এরকম হয়েছে? কোন দিক থেকে কি বিষয়গুলো এরকম হয়েছে? কিন্তু ঘটে নাই। হোয়াই মানে তারা কি প্রথমে এই কথাটা বলছিল যে তারা একটা দল করবে? মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে। দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতোই, তাহলে তো এত বছরেই সেটা হতো। দেশে তো সেটা সম্ভব হইতেছে না। দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না, খুবই কঠিন। এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায়। এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন, হয়তো সার্কামস্ট্যান্সের কারণে আপনারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করেন নাই, তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন? ইট ফিলস ভেরি সরি। মানে মনে হয় যে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই 1 বছরে। আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল, বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয়, তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়াই যাবে, এটা না ডিল করা অনেক কঠিন। কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পার করছি আমার এখনো অবাক লাগে। আমার মাথায় না একবার আসেই নেই যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায়। মানে এটা তো আমার মাথায় আসতে হয়। আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে, লাইক টেন্ডার বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, ডিসি নিয়োগ করতেছে, তমুক জায়গায় অমুক কাজ, তমুক জায়গায় তমুক কাজ, এগুলো নাকি অহরহ করে বেড়াচ্ছে। এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি। তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে করাও যাইতে পারে। দিস ইজ অলসো এ থিং। বাংলাদেশ অনেক কঠিন পলিটিক্যাল পরিস্থিতি, মানে নির্বাচন, সংস্কার, এই গভর্নমেন্ট যে কি করতেছে, আসলে গভর্নমেন্টের কোনো ফুল কিনারা পাচ্ছি না। উমামা ফাতেমার কথা শুনছিলাম, খুবই আলোচিত নেত্রী বললি আমরা, ছাত্র আন্দোলনের সবচেয়ে সমস্যার যোদ্ধা বলি, যাই বলি না কেন, তিনি পরিচিত নাম আমাদের সবার কাছে। যে হতাশার কথা তিনি গতকাল তার ফেসবুক পেজে বলেছেন, 2 ঘন্টা 24 মিনিটের তার সেই বক্তব্য ছিল, সব আমাদের তুলে ধরা সম্ভব হয় নাই। তার হতাশার অন্যতম কারণ হচ্ছে এই টেন্ডারবাজি, মানে মানি মেকিং যে হবে জুলাই অভ্যুত্থান, এটা তিনি বুঝেন নাই। এবং পুরোপুরি হতাশা, তার চেহারা দেখে, তার গলার স্বর শুনে, তার কান্নাজড়িত কণ্ঠ, এই সকল কিছু আমাদের খুবই হতাশ করেছে এবং আহত করেছে। কারণ তিনি সম্মুখ যোদ্ধাদের একজন ছিলেন। আমি যদি ডক্টর জাহিদুর রহমানকে দিয়ে শুরু করি, 5 তারিখ বর্ষপূর্তি হওয়ার কথা এই আন্দোলনে, যখন সমস্ত কিছু দেশের সকল মানুষ সেই আন্দোলনে যুক্ত হওয়ার কথা, যে একটা ভালো কিছু হয়েছে, তখন যারা যুদ্ধ করেছে তাদের যখন এই বক্তব্য আসে, আসলে সেটা কি মানে তৈরি করে? এটা নির্ভর করবে ব্যক্তি থেকে ব্যক্তিতে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে ও খুব তরুণ, তো অনেক বেশি স্বপ্ন দেখেন, অনেক অতীত জানলেও ঠিক সবসময় মাথায় আসে না, তারুণ্যের
বৈশিষ্ট্যই হচ্ছে আপনার যদি হতাশার জায়গা আসে সেটাকে সরিয়ে আপনি আশাবাদী হবেন। আমাদেরকে ৭১-এ একই রকম একটা এক্সপিরিয়েন্স ছিল না আমাদের জাতির? আমাদের মুক্তিযোদ্ধারা এই ২৪-এ যে লড়াই তার চেয়ে অনেক টাফ লড়াই করেছেন, হাজার হাজার গুণ বেশি টাফ। তারা বন্দুক হাতে একটা প্রশিক্ষিত মিলিটারির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা মাসের পর মাস খেয়ে না খেয়ে আতপেটা খেয়ে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে লুকিয়ে থেকে যুদ্ধ করেছেন। তারপর খুব অল্প সময়ের মধ্যে একটা অংশকে অনিয়মে জড়িয়ে পড়েনি। 73-এর সে বিখ্যাত সিনেমা আবার তারা মানুষ বানাতে হয়েছিল খান আতাউর রহমানকে। সো সেই তরুণরা যদি এই ধরনের পথে যেতে পারে সেই সময়ের সমাজে আমাদের এখনকার চাইতে ফার শুদ্ধ একটা সমাজ ছিল। আমাদের এখনকার সমাজ কিন্তু দুর্নীতি এবং দুর্বৃত্তকে সমর্থন দেওয়া বা প্রশ্রয় দেওয়ার সমাজ। সেই সমাজে এটা তো খুবই স্বাভাবিক ছিল আমি মনে করি। একটা অংশ বা বড় একটা অংশ এটা জড়াবেন। আমি আরও খোলামেলা বলি, 1 বছর হয়ে গেছে, 1 বছরকে সামনে রেখে এখন আগের চাইতে আরেকটু খোলামেলা কথা বলছি, এগুলো আগে বলিনি এভাবে। ধরুন যে তরুণরা আজকে এই অনিয়মে জড়াচ্ছেন, এই তরুণরা একটা মুভমেন্টে নেমেছিলেন, সেটা হচ্ছে তারা উপরে কোটা আবার নতুন করে ইম্পোজড হয়েছে, তারা সেটাকে সরাতে চান। তারা বিসিএস চাকরি করতে চান। কেন চান বিসিএস চাকরি করতে? আমি বেশ কয়েক বছর আগে একটা কলাম লিখেছিলাম, বিসিএস ব্যাধি, এইটুকু হেডলাইন। এটা একটা ডিজিজে পরিণত হয়েছে। মানে আপনি আর কিছু করেন না বয়স 30 হওয়া পর্যন্ত, বিসিএস দিতে থাকেন। ভালো কোনো চাকরি প্রাইভেট অথবা গভর্নমেন্ট পেলেও, ধরুন গভর্নমেন্ট একটা ব্যাংকে এই বিসিএস এর সেম ক্যাডারের চাকরি পাওয়া যায়, পেয়েছেন, আপনি ওটা করবেন না, বসে আছেন, বিসিএস দেবেন। বাংলাদেশ ব্যাংকের এন্ট্রি যে এডি পজিশন, ভালো পজিশন হবে না। এমনকি আপনি সরকারি অন্য একটা চাকরি পেয়েছেন, ওটা না, আপনি দিতে থাকেন বিশেষ 2-3টা ক্যাডারে ঢোকার জন্য। এত কেন আপনি করছেন? এবং আপনি যখন এই চাকরিগুলো পান, খুব অল্প সময়ের মধ্যে যখন প্রচুর টাকা বানিয়ে ফেলেন, দেখবেন এই সমাজে কোনো প্রশ্ন নাই। আপনি যে ফ্ল্যাটে একজন ধনী মানুষ ব্যবসায়ী করে উনি ওখানে আছেন, একজন অনেক আর্ন করে, ডাক্তার, লয়ার, তার বৈধ ইনকাম দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, পাশের বাড়িতে দেখা গেল একটা ফ্ল্যাট কিনলো কয়দিনের মধ্যে, একটা বিসিএস চাকরি পাওয়া মানুষ, আমরা কেউ প্রশ্ন করি না। সো এই যে যারা নামলেন রাস্তায়, আমি সবার কথা বলছি না, একটা উল্লেখযোগ্য অংশের লক্ষ্য ছিল এই সরকারি পদ ব্যবহার করে ধনী হবেন। তো তিনি যখন আজকে এই অপশান তার পাশে দেখেন, তিনি অপশন নেবেন না কেন? ওটাও রেন্ট সিকিং, এটাও রেন্ট সিকিং, অর্থনীতির ভাষায় ইটস দ্য সেম থিং। তো তাহলে আমরা কেন এক্সপেক্ট করেছিলাম যে ওনারা অনেক কিছু করবেন? আমি করি নাই তো। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছেন, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তারা যে চাকরিটা খুঁজতে গেছেন, এই সমাজের সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী চাকরিগুলোর একটা এটা। আপনি ওখানে যাবেন, সরকারিভাবেও যে ফ্যাসিলিটি তাদেরকে দেওয়া হয়, এটা বৈষম্য সৃষ্টিকারী ফ্যাসিলিটি। এখন গরিব দেশের মানুষকে এই ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এরপর সাথে যদি অবৈধ উপার্জন যোগ করেন, রাতারাতি একটা মানুষ সমাজে কোন জায়গায় চলে যায় সেটা আমরা দেখছি না। উনি বৈষম্যর চাকরিটাই পেতে চেয়েছিলেন, কারণ ওটা যদি উনি পেতেন, উনি সমাজে তার শ্রেণী পাল্টে যেত, এবং সেটা পাওয়া যেতে হচ্ছে তখন তিনি বৈষম্য বিরোধী আলাপ করছেন। এগুলো প্রত্যেকটা ন্যারেটিভ। সো এই তরুণরা যখন এবার এই জায়গায় আসবেন, এটা একেবারেই ইনএভিটেবল ছিল। আমি এজন্য আমার কাছে খুব হতাশা নেই, আমার কাছে হতাশা অন্য একটা জায়গায়, সেটা যোগ করি। উমামা তার বক্তৃতায় যেটা বলেছেন, ইনফ্যাক্ট এগুলো সর্বোচ্চ নেতৃত্বের এন্ডোর্সমেন্টে হয়েছে। তিনি একটা জায়গায় বলছেন, হেয়ার রোড থেকে সবকিছু জানা হতো, নিয়ন্ত্রণ করা হতো। তার মানেটা হচ্ছে এই যে উপদেষ্টারা যারা এই সব ইয়ের সাথে জড়িত থাকবেন না বলে কথা দিয়েছিলেন, কারণ তারা একটা নিউট্রাল সরকারে আছেন, তারা এই জিনিসগুলোর সাথে জড়িত এবং তাদের এন্ডোর্সমেন্টে এই ঘটনাগুলো প্ল্যান্ডভাবে সিন্ডিকেট। আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসছিলাম, আপনাকে আমি কথাটা আগে শুনে নিলাম। আপনি বলছেন মুক্তিযুদ্ধের সময়ও এই ঘটনা ঘটেছে। অনেকে, যেহেতু আমার তখন জন্ম হয় নাই, কাজে আমি স্পষ্ট করে বলি নাই, কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি, মুক্তিযোদ্ধারা সরাসরি এই ধরনের ঘটনার সাথে যুক্ত ছিল আমি কোথাও পড়ি নাই। একটা দলের, একটা বিশেষ বাহিনীর হয়তো হয়েছে। এখন যদি বলা হয়ে থাকে যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত বলে তারা এটা করেছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু উমামা ফাতেমা যে কথাগুলি বলেছে, তিনি স্পষ্ট বলেছেন, আপনারা রাজনৈতিক দল করবেন, আপনারা উপদেষ্টা হবেন, আপনারা সরকারের অংশ হবেন, এগুলো আপনাদের শুরুতে সবার সাথে ক্লিয়ার হওয়া দরকার ছিল। কারণ তারা যে সমর্থনটা পেয়েছে এই দেশের মানুষের, তারা পেয়েছে যে এই দেশটাকে তারা পরিবর্তন করবে। আগে কারা কি করেছে সেইটাই যদি তারা করে এবং সেইটাই যদি সহজ হয়, সেটা যদি আমরা মেনে নেই, তাহলে তো এত কিছু করার দরকার ছিল না, এত প্রাণ যাওয়ারও দরকার ছিল না। তারা আলাদা কিছু করবে সেই স্বপ্ন এই দেশের মানুষকে দেখিয়েছিলেন। আপনি হয়তো দেখেন নাই, আপনি হয়তো বুঝতে পেরেছেন যে এটা অন্য কিছু হবে না, কিন্তু 80% 90% মানুষই সেটা দেখেছে যারা রাস্তায় নেমে এসেছিল। এই যে একটা প্রতারণা বোধ তৈরি হওয়া, সেটা কি আপনি মনে করেন অনুচিত, নাকি প্রতারণা বোধ তৈরি হবে? অন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা আসছি। আমি মুক্তিযুদ্ধের কথা এই কারণে বলছি, আমি
দল হিসাবের কথা বলছি না। ধরুন যে মুক্তিযোদ্ধাটা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, ধরুন 10 জন যদি হয়, ও তো মারা যেতে পারতো, ও জেনে শুনে যুদ্ধে গেছে না? সেই মানুষটাই এসে দেশে, তার হাতে তো তখন অস্ত্র, অনেক অস্ত্র জমা দেয়নি, সেই অস্ত্র নিয়ে অনিয়মে জড়িত, একটা জায়গায় আড়ত লুট করছে মানুষের কাছে, এরকম ঘটনা ঘটেছে, ওই সময়কার লোকজন জানে। তো আপনি একটা ব্যক্তি হিসাবে চিন্তা করুন না কেন সেই ব্যক্তিটা কেন পাল্টে গেল, যে মাত্র দেশের জন্য মারা যেতে যাচ্ছিল, অথচ সেই মানুষটাই এখন এভাবে পাল্টে গেছে, সেটা বলেছি। উমামা যে কথাটা বলছেন, ধরুন দল করা না, আসলে এনাদেরকে নিয়ে আলোচনাটা কেন বেশি হয় এইটা মাথায় রাখতে হবে। আমরা এই জিনিসটা মিস করি, অনেকে বলে যে বিএনপির লোকজন বাজি করছে, এটা নিয়ে এত কথা নেই, আমাদেরকে নিয়ে এত কথা কেন, আমি অনেককে বলতে শুনি। এটা কারণ হচ্ছে এই এক্সপেকটেশন আপনি আপনার উপরে তৈরি করেছেন। আমি প্রায় একটা উদাহরণ দিই, অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হেরে গেলেন, তার সরকার কি বিভৎস সরকার চালিয়েছে? উত্তর হচ্ছে না। ওনার চাইতে খারাপ পারফর্ম করে ভারতের অনেক রাজ্যে রিইলেক্টেড হয়েছে, কিন্তু উনি হন নাই। কারণ কেজরিওয়ালের ব্র্যান্ডিং ছিল ওনার মার্কা ঝাড়ু, আমি ঝেঁটিয়ে দুর্নীতি দূর করবো, এবং উনি দুর্নীতি বিরোধী মুভমেন্ট দিয়ে কেজরিওয়াল হয়ে উঠেছেন আন্না হাজারের সাথে। তারপর তিনি যখন এই কয়েকশো কোটি টাকা, ভারতের হিসাবে অনেক বেশি নয়, আবগারি শুল্ক নিয়ে সেখানে ওই যে মদের আবগারি লাইসেন্স দেওয়া নিয়ে খেলেন, তার বাড়িতে তিনি কোভিডের সময় ইটালিয়ান মার্বেল লাগিয়েছেন, তারপরে অটোমেটেড পর্দা লাগিয়েছেন। এখন মানুষ চিন্তা করছে এটা কেজরিওয়ালের সাথে যায় না, দ্যাটস দ্য পয়েন্ট। সো এদের ক্ষেত্রে মূল সমস্যা প্রতারণা বোধটা কোন জায়গায় জানেন? কারণ সে আমাকে বলছিল যে আমি একটা নতুন বন্দোবস্ত দেব, আমি একটা নতুন রাজনীতি আনছি, আমি অন্যের চাঁদাবাজিকে সমালোচনা করছি, এখানে আমরা প্রতারিত বোধ করছি, এই জন্য সমালোচনাটা বেশি। এবং আমি আপনার কাছে আরও আসবো নিশ্চয়ই, আমি আব্দুল তুষারের কাছে যাই, একই সাথে আমরা আলোচনাতে ঢুকি। অনেক ধন্যবাদ আব্দুল তুষার আমার কাছে এসেছেন। যদিও ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে এটা সহজ, এটা সবসময়ের জন্য হয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন, আসলেও এটা সহজভাবে হওয়ার কথা কিনা, মানে স্বাভাবিকভাবে হওয়ার কথা কিনা? এবং এই যে হেয়ার রোডে সমস্ত কিছু নির্দেশনা দেওয়া হতো, হাওয়া ভবন বলেন, আমরা গণভবন বলেন, এগুলো নানা ভবনের কথা শুনে শুনে আমরা একটা জায়গায় আছি, এখন শুনছি হেয়ার ভবন তো বলা যায় না, হেয়ার রোড থেকে আমাদের এটা তৈরি হচ্ছে। তাহলে আমরা সবসময় এক ভবন কেন্দ্রিক রাজনীতির দিকে আমরা চলে গেলাম, আমাদের বৈষম্য কি দূর হলো কিনা, বা আমরা নতুন কিছু পেলাম কিনা? আসলে ভবন কেন্দ্রিক না, এটা ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি একটা ভবনে ওঠে বলে ভবনটা বিশেষত্ব পায়। তাই আমি বলবো যে এইখানে উমামার কথায় কতগুলি সত্য উঠে এসেছে, কিন্তু পাশাপাশি উমামার কথা এটাও উঠে এসেছে যে সে নিজে তো এটার এনেবলার। তারা যে একটা চমৎকার শব্দ চালু করেছে না, যে আপনি যদি তখন চুপ করেও থাকেন তাহলে আপনি এনেবলার। 16 বছর আপনি চুপ করেছিলেন কেন? আপনি দোষর। হ্যাঁ, তো 11 মাস চুপ করেছিল, তো সে নিজেই তো এটার এনেবলার। তো যেসব যুক্তি তারা আমাদেরকে শিখিয়েছেন গত 11 মাসে, সেই যুক্তিগুলি সবগুলি তাদের হাতে আমি বলবো যে ধর্ষিত হয়েছে। মুক্তিযুদ্ধের বিষয়টা আমার একটু মনে আছে, কারণ মুক্তিযুদ্ধের আগে জন্মেছি এবং মোটামুটি স্মৃতি আছে আমার কিছু। যেমন আমার বাড়িতে কাজ ভেঙে যাবে সেই জন্য আমার বাবা অনেকগুলো কাগজের টুকরো এনে ক্রস করে লাগিয়ে দিচ্ছিলেন, কারণ সবাই ভয় পাচ্ছিলেন যে বোমা বর্ষণ হবে যখন ভারতের সঙ্গে যুদ্ধটা, মানে বিমান বাহিনী আসে। আমার মনে আছে ডগ ফাইট হচ্ছে বঙ্গভবনের ওপরে, দেখা যাচ্ছে এখন যেটা বঙ্গভবন, সেখানে দেখা যাচ্ছে ডগ ফাইট হচ্ছে, আকাশ দেখা যেত অনেক দূর পর্যন্ত। তিতাস গ্যাসে বোমা বর্ষণ করা হয়েছিল, সে আগুনের ধোঁয়া আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছিল। তো এইরকম কিছু কিছু স্মৃতি আমার আছে, কিন্তু তারপরে আমার স্মৃতি অনেক আছে। মুক্তিযুদ্ধের পরে যারা ফিরেছিলেন তারা সশস্ত্র ছিলেন, গোলাবারুদ সহ ফিরেছেন, ফলে তাদের জন্য ছিনতাই করা, ডাকাতি করা, যে কোনো কিছু করা অনেক সহজ ছিল। এরা তো সশস্ত্র ছিলেন না, এদের কাছে তো বন্দুক গোলাবারুদ ছিল না। দ্বিতীয় হচ্ছে, তখন শ্রেণী শত্রু নিধনের একটা রাজনীতি ছিল। আড়ত টাড়তে ঢুকে গিয়ে মেন্টালি তারা অত, যারা করেছিলেন এটা, অনেকেই তেমন কোনো গ্লানি অনুভব করতেন না, কেননা তারা মনে করতেন যে এই শ্রেণী শত্রুরাই আমাদের গরিব থাকার জন্য দায়ী, অতএব কিছু আড়ত লুট করে নাও। কিছু লোক, সবচেয়ে বেশি যারা এটা করেছেন, আমি বলবো না যে মুক্তিযোদ্ধারা খুব ঢালাভাবে এটা করেছিলেন, তখন মুক্তিযুদ্ধের একটা নেতিবাচক প্রচারণা চলছিল, কিন্তু যারা করছিলেন তারা অধিকাংশই ছিলেন ষোড়শ ডিভিশন। তারা এই অস্ত্র কুড়িয়ে নিয়ে, বা ভাই অস্ত্র নিয়ে বাড়ি ফিরেছে, সেই অস্ত্র নিয়ে সে বেরিয়ে গিয়ে একটা মহড়া করছে, দেখাচ্ছে এই যে আমিও মুক্তিযোদ্ধা। এবং এরাই বেশি আকাশের দিকে গুলি ছুটছিলেন, গন্ডগোল করছিলেন, বিভিন্ন জায়গাতে পড়ে থাকা গাড়ি, জিপ এগুলোর উপর উঠে মোটামুটি ঢাকা শহর টহল দিচ্ছিলেন। এবং আমার মনে আছে আমার মেজো মামার একটা গাড়ি ছিনতাই হয়েছিল, আমার ছোট মামার বন্ধুরা সেটা করেছিল, ওনার সরকারি গাড়ি, তারা এটা নিয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটেছে, তারপরে সেটা উদ্ধার করা হয়েছিল। এই বন্ধুরা যারা নিয়েছিল তারা কেউ মুক্তিযুদ্ধ করে নাই, কিন্তু এরা কিভাবে এটা করতে পেরেছিল, এটা উদ্ধার করা হয়েছিল আমার মনে আছে। আমি দেখেন, আমার ব্যক্তিগত স্মৃতির কথা বলছি,
তার সাথে এখনকার অনেক তফাৎ আছে। দেশে তখন কোনো চাকরি নাই, ব্যবসা নাই, 20% শিক্ষিত লোক, দেশ ধ্বংসস্তূপ, কোনো শাসন নাই। শেখ মুজিবুর রহমান কবে ফিরবেন সেটা নিয়ে মানুষ চিন্তিত। আমাদের আর্মি পুলিশের সক্ষমতা নাই। আর্মির হাতে যে অস্ত্র আছে, মুক্তিযোদ্ধাদের হাতেও সে একই ধরনের অস্ত্র আছে, বা তাদের কাছাকাছি যুদ্ধ করার অভিজ্ঞতা আছে। আর্মির ভাইরা তাদেরই জেনারেল বা তাদেরই কমান্ডার ছিলেন, এরকম একটা ব্যাপার আছে, একে অন্যকে চিনে। ফলে একটা অন্যরকম পরিস্থিতি ছিল। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে যখন দেশে আর্মি আছে, পুলিশ আছে, দেশে প্রশাসন আছে, দেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 2 ঘন্টার বেশি লাগে না, তখন কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো কোনো জায়গাতে 2 দিনও লেগে যেত। আমার মনে আছে যে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে একাধিক ফেরি এবং নদী পার হতে হতো। এইখান থেকে ভৈরব ব্রিজটা ভাঙা ছিল এবং আমরা ওই পারে যেতে পারছিলাম না, রেলগাড়ি আসতে পারতো না। তাহলে ওরকম একটা অবস্থায় যে মাৎসন্যায় হয়েছিল কিছুদিনের জন্য, সেইটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়েছিল 2 বছরের মধ্যে। কিন্তু এখন যেটা হয়েছে, দেশে তো এরকম মাৎসন্যায় ছিল না। কিন্তু যারা আমাদেরকে বললেন যে গণতন্ত্রের দাবিতে আন্দোলন হচ্ছে, বৈষম্য দূর করার জন্য আন্দোলন হচ্ছে, এই আন্দোলন আমাদেরকে একটি সুষম সমাজ ব্যবস্থা দেবে যেখানে আইনের শাসন, মেধার শাসন, যোগ্যতার শাসন আসবে, এখানে এমন মানুষেরা আমাদেরকে শাসন করতে এলেন যারা কিনা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ খ্যাতিসম্পন্ন, এসব বলার পরে যখন তারা মানুষের বাড়িতে ঢুকে জুতা জামা নিয়ে বেরিয়ে আসেন, বাটার দোকানের মধ্যে ঢুকে সেটা জুতা, অনেক জুতা নিয়ে আবার ইন্টারনেটে দিয়ে দেন যে কিছু জুতা বেশি এনেছে বিক্রি করছি, এবং আমরা শেষ যেটা দেখলাম যে একটা গাড়ির কাচের মধ্যে দিয়ে টাকা নেওয়া হচ্ছে, বলা হচ্ছে বড় ভাই তো আরও বলেছিল, এবং বড় ভাইকে নাকি মহিলা বলছেন যে আরও দিয়েছেন, এবং তারপরে যে আমার আপু বা আমার মেয়ের সমান যাই বলেন, ওদেরকে ভাই বলা যাবে না, কন্যা বলা যাবে আমি তো জানি না, কিন্তু এখন এসে 2.5 ঘন্টা ধরে সে যেটা বলছে, এই কথাটা 10 মাস আগে বললে, 9 মাস আগে বললে তো ভালো হতো। কি হতো? ওই যে যেটা 16 বছর আগে বললে হতো। মানে তখন কি হতো? তা একটা আন্দোলনের পর তারা একটা নিজেদের মতো করে একটা সরকার গঠন করেছে, তারা চেয়েছে যে এই দেশটার পরিবর্তন হবে, সকল কিছু হবে। 9 মাস আগে যখন শেখ হাসিনা সরকার চলে গেছে, তারপরে ওমামা বলল যে এই উপদেষ্টা পরিষদ আমি চাই নাই, তাহলে কি পরিবর্তনটা হতো? আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই যে তারা বিসিএস এর চাকরি কোটা এটা নিয়ে এত আন্দোলন করেছে, এই আন্দোলনের সাথে জড়িত কেউ কি বিসিএস নিতে বসেছে? না, বিসিএস তো ওইভাবে হয় নাই, কিন্তু এটা নিশ্চয়ই তার আগেই বিসিএস এর ফর্ম ফিল আপ করেছিল। এইবারই তো সার্জিস এবং হাসনাতের হয়েছিল, তারা রিটেনে বসেন নাই। হ্যাঁ, এক হচ্ছে এটা। 2 হচ্ছে যে এরা কি নতুন ভাবে বিসিএস রেগুলারাইজ করার জন্য কোনো আন্দোলন করেছেন যে প্রতি বছর বিসিএস হতে হবে, চলেন আমরা সরকারি কর্ম কমিশন ঘেরাও করে বলি যে প্রতি বছর বিসিএস হতে হবে, বিসিএস এর রেজাল্ট 2 বছরের মধ্যে দিতে হবে, বিসিএস এ মেধার ভিত্তিতে কোনো কোটা তুলে দিয়ে সব মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, এগুলো কিচ্ছু চায় নাই তারা। তারা কোথায় ঘুরছে? তারা ঘুরছে বিভিন্ন জায়গাতে। তারা সরকারি কর্মকর্তা হয়ে যে সুবিধাটা তারা পাবেন বলে ভেবেছিলেন, এখন তারা নিজেরাই সরকার হয়ে এই সুবিধাগুলিকে নিয়ন্ত্রণের জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এই জায়গাতে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা কোনো কোনো জায়গাতে তাদের যেই কথা এবং তাদের কাজ, সেখানে মিল খুঁজে পাচ্ছি না। শুধু যে মিল খুঁজে পাচ্ছি না তাই না, তারা পুরনো রাজনীতির বহু জিনিস নিজেরা গ্রহণ করেছেন। আগের রাজনীতি ট্যাগিং করতো, তারাও ট্যাগিং করেন। আগের রাজনীতি নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি, উন্নয়নকে বেশি গুরুত্বপূর্ণ মনে করত। এখনকার সরকার নির্বাচনের চেয়ে সংস্কারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তাদের নতুন দল বলে দিয়েছে সংস্কারের বিশেষ বিশেষ শর্ত পালিত না হলে তারা জুলাই সনদেও সাইন করবে না। যে জুলাই সনদটা তাদের জন্যই তৈরি করা হচ্ছে, তারা এটা দাবি করেছেন। অন্য রাজনৈতিক দল কিন্তু এটা দাবি করে না ওইভাবে। জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি কথাবার্তা বলেছেন যারা, তারা এখন বলছেন যে এই সংস্কারের এইটা না হলে আমরা জুলাই সনদেও সাইন করব না। তার মানে দেখেন, কয়েকটা সংস্কারজনিত দাবি জুলাই সনদের চাইতেও গুরুত্বপূর্ণ তাদের কাছে। তার মানে তাদের বর্তমানের চাহিদা বা বর্তমানের যে রাজনীতি, সেই রাজনীতি জুলাইয়ের সনদের চেয়ে বা জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে যা কিছু বলেন তার চাইতে বড় হয়ে এখন তাদের কাছে দেখা দিয়েছে। যে সিস্টেমকে তারা একসময় বিরোধিতা করেছেন, সেই সিস্টেমের সুবিধা নিয়ে পুরনো সিস্টেমের মতোই তারা রাজনীতি করছেন। তারা কোথাও গেলে বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে, তারা কোথাও গেলে অন্য এলাকা থেকে পুলিশ, সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী এনে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদের জনসভায় রিকুইজিশন বাস বা রিকুইজিশন দিয়ে লোক পাঠাতে হবে, এবং তাদের মতামত ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। কোথাও তাদের মত না মিললেই তারা তত্ত্বাবধায়ক সরকার, কি বলেন, ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে
যে কোনো উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, যে কারো যত্রতত্র সমালোচনা করেন, যে স্বাস্থ্য উপদেষ্টাকে তারা বসিয়ে 11 মাস ওইখানে তিন ছাত্র ছিল তার সাথে, হ্যাঁ, 3 জন ওইখানে বসে থেকে তারা কিছু বলেন নাই, এখন হঠাৎ করে তারা বলছেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন ভাতা ফেরত দিয়ে পদত্যাগ করতে হবে। তো কালকে ধরেন যদি এই যে ওনারা কেউ একজন রাজনীতি ছেড়ে দেয়, তাহলে কি যে এপিসির খরচ, তেলের খরচ, এগুলো ফেরত দিবে রাষ্ট্রকে? এইসব যে দাবি দেওয়া, এইসব যে যুক্তি উত্থাপন তারা করছেন, এইগুলার মধ্যেই তাদের দুর্বলতা প্রকাশিত হচ্ছে, যেটা জাহিদ বলেছে। সেগুলো কি শেষ পর্যন্ত রাজনৈতিক তর্কের মধ্যে থাকবে কিনা সেটা একটা যেমন আলাদা প্রশ্ন, কিন্তু এখানে উমামা ফাতেমা যাই বলুক না কেন, আপনি যেটা বলছেন যে এন্ডোর্স করা, যে তারা আসলে জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখ সারির ছিল তারা কি করেছে তার কিছু একটা উমামা ফাতেমা বলেছে, এবং তার অন্যতম হচ্ছে যে তিনি কখনো ভাবেন নাই যে জুলাইকে মানি মেকিং হিসেবে ব্যবহার করা হবে, মেশিন হিসেবে। আসলেও কি জুলাই শুধুমাত্র মানি মেকিং মেশিন কিনা? না, আমি সেটা মনে করি না। আপনি সেটা মনে করেন না? কেন করেন না আমি সেটা জানতে বিরতির পর বরং ফিরি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আজকে আলোচনায় আছি জুলাই কি মানি মেকিং মেশিন কিনা সেই প্রশ্নকে সামনে রেখে, কারণ উমামা ফাতেমার কথাই আমরা দিয়ে শুরু করেছিলাম, তিনি এই কথাটি বলেছেন। এবং আমাদের সাথে অতিথিরা যারা আছেন, যাওয়ার আগে আব্দুল তুষার বলছিলেন তিনি মনে করেন না। তার কাছে বিস্তারিত জানার আগে আমি ডাক্তার জাহিদুর রহমানের কাছে একটা প্রশ্ন শুধু জানতে চাই, তারপর আব্দুল তুষারের কাছে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সবচেয়ে বেশি অভিযোগের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে সমন্বয়ক শব্দটা নিয়ে সবাই এখন ভীষণ 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 রকমের বিরক্ত, ভীষণ রকমের ভয়ার্ত, অনেক কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গতকাল বলা হয়েছে যে তাদের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে, শুধু সেন্ট্রাল মানে কেন্দ্রীয় কমিটিটা ছাড়া। তাদের প্রায় 100টির বেশি কমিটি ছিল, জেলা উপজেলা পর্যায়েও তারা কমিটি ছিল। এখন কেন্দ্রীয় কমিটিতে রেখে এই যে বাইরের কমিটিগুলি বিলুপ্ত করলাম, আসলে সেটার কোনো সমাধান হবে কিনা? গণতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামে যে আরেকটা উইং তৈরি হয়েছে, তারাও এটার সাথে যুক্ত হয়েছে, তারা এনসিপির ছাত্র সংগঠন বলা হয়। সাথে তো এনসিপি আছে, সমন্বয়ক আছেন, বৈষম্য বিরোধীরা আছেন। মানি মেকিং মেশিন কিনা এই প্রশ্ন, তারপরে আপনি বলতে চান হ্যাঁ বা না? আসছি, তার আগে একটা ছোট্ট জিনিস অ্যাড্রেস করি। মুক্তিযুদ্ধের সময়টা নিয়ে আমার বক্তব্য যেটা মূলত ছিল, সরকার কি করেছে সেটা না, আমি ইন্টেনশনটা নিয়ে কথা বলছিলাম। এটা সত্য শ্রেণী শত্রুর নামে ওই সময় অলরেডি মাওয়িস্ট মুভমেন্ট শুরু হচ্ছে, ওটা ছিল সাধারণ ধরনের ডাকাতি, লুটতরাজও হয়েছে। আমি বলতে চাইছি যে তরুণ জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছে, সেই তরুণী এর মধ্যে আসছে, তখন কিভাবে রেসপন্ড করেছে ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তার মানসিকতাটা বলছি, সে জীবন দিতে প্রস্তুত ছিল রাষ্ট্রের জন্য, কিন্তু সেই অনিয়মে জড়িত হচ্ছে। সেই মানসিকতার সেটির একটা আমাদের যতটুকু পড়াশোনা বা জানার জায়গা, সেটা আমরা জানতাম রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি হয়েছিল, এবং ওমামাও এই কথাটা বলেছে যে রক্ষী বাহিনীর মতো করে সমন্বয়ক বাহিনী এবার তৈরি হয়েছে। রক্ষী বাহিনী আমার অন্য একটা তুলনা আছে, আমি আসবো সেই জায়গায়। আমি রাদার মাওয়ের রেড গার্ড তৈরি হয়েছিল কালচারাল রেভলিউশন, সরকার সম্মত ওইটা দেখেছিল, ওইটা কেন করেছে আমি সেই জায়গায় আসছি। এবার কেন্দ্রীয় কমিটি, মানে আমার কাছে খুব মনে হয় কিছুদিন আগে একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ এসেছিল, কয়েকশো কোটি টাকা তিনি বানিয়েছেন, দুদক তাকে ডেকেছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এভাবে বলি, মানে এপিএস তো চাঁদের মতো, তার তো নিজের আলো নাই, সে আলো পায় সূর্যের কাছ থেকে। সূর্য হচ্ছে মন্ত্রী, মানে উনি যদি কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকেন, তো দিবাজি করে থাকেন, এই কাজ কে করেছে? এখন আমি বলছি না জনাব আসিফ মাহমুদ এটার মধ্যে মানে দায়ী, কিন্তু উচিত তো ছিল তাকেও এটার পার্ট করা। দুদক কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারতো না? তদন্ত করা মানেই তো তাকে মানে অপরাধী বলে ফেলা না। ঠিক একইভাবে কেন্দ্রীয় কমিটি আছে, বাকি সব কমিটি নাই। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, ভ্যালিড প্রশ্ন, এই একটা দুটো জায়গায় কি হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সব কমিটি কেন বাতিল করেছেন? তার মানে উমামা ফাতেমা যে অভিযোগ করেছেন, এটা সিস্টেম্যাটিক ব্যাপার, যেটা ইভেন উপদেষ্টাদের, ছাত্র উপদেষ্টাদের যোগসাজশে জানাশোনার মধ্য দিয়ে এসব হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে এই কেন্দ্রীয় কমিটি সবচেয়ে বেশি দায়ী, কারণ সুপ্রিম যিনি আদেশ দেন, যিনি সব জানেন, তারা সবার আগে ওটা ভাঙার কথা ছিল। কারণ তারা যখন সবগুলো কমিটি ভেঙে দিচ্ছে, তাতে প্রমাণ হয় যে তাদেরাও মনে করছেন যে এটা আরও বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা আছে। সেই কারণে আমি মনে করি এটা আসলে এক ধরনের আইওয়াশি হলো, যে আমরা কগনিজেন্সে নিয়েছি, বাতিল করেছি, কিন্তু মূল যারা আছে তারা রয়ে গেছেন, এবং এরা মূলটা যদি রয়ে যায় আবার শাখা প্রশাখা এবং একইভাবে এগুলো চলতে। কিন্তু আব্দুল তুষার মনে করেন জুলাই আসলে মানি মেকিং মেশিন নয়, কেন? আমি একটু শুনে তারপর আবার আসি। ধরেন কেউ যদি পথভ্রষ্ট হয়, তাহলে যেমন কয়েকজন মুক্তিযোদ্ধা পথভ্রষ্ট হয়েছেন বা গ্রুপ অফ মুক্তিযোদ্ধা, তাতে কি মুক্তিযুদ্ধ মানি মেকিং হয়ে যায়? সেটা হয় না। সেরকম জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান, যে নামেই ডাকেন,
আমি অবশ্য ঠিক বিপ্লবের সব শর্ত এটা পূরণ করে নাই বলে আমি এটাকে বিপ্লব বলতে রাজি না, কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানও নষ্ট হয়ে যায় না যদি সেখানে জড়িত বহু লোক পরবর্তীতে অপরাধমূলক তৎপরতায় জড়িত হয়ে যান। এগুলা মূল স্পিরিটকে ক্ষতিগ্রস্ত কখনোই করে না। যেমন মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন রাজনৈতিক দল পথভ্রষ্ট হয়েছে, তাতেও কি মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়ে যায়? সেটা তো হয় না, ওই রাজনৈতিক দলের সেটা ব্যর্থতা। তো সেই কারণে আমি মনে করি যে এটা মানি মেকিং মেশিন জুলাই হয় নাই, কিন্তু জুলাইকে কাজে লাগিয়ে একদল লোক নিজেদেরকে মানি মেকিং মেশিনে পরিণত করেছেন। এবং এই মানি মেকিং প্রক্রিয়াটা কিন্তু একদম শুরু থেকে শুরু হয়েছিল। চাঁদাবাজির অভিযোগ কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আসতে শুরু করেছিল। চট্টগ্রামের এক সংগঠক টাকা তুলছেন সেই কথা বলে একটা জনসভা জাতীয় জায়গায় একদল লোক তাকে মারতে গিয়েছে, এখনও তার সেই সমন্বয়ক বা সংগঠক যাই বলেন তার বিরুদ্ধে পোর্ট থেকে চাঁদা আদায়ের অভিযোগ আছে। এরকম বিভিন্ন জায়গাতে ছোট ছোট চাঁদাবাজের নাম তখন থেকে উঠে আসছিল, এবং সেইটারই একটা বৃহৎ প্রক্রিয়া পরবর্তীতে আমরা দেখেছি ডিসি নিয়োগের সময়, ডিসি নিয়োগ বাণিজ্য, যেটা এখন ওমামা বলছেন। তো তখন তো ওমামা বলেন নাই, তো মানুষ জানের ভয়ে 16 বছর চুপ করে থেকেছিল, কারণ গুম হয়, খুন হয়। এখন তো গুম খুন হয় না, এখন তো কেউ কাউকে তুলে নিয়ে যায় না, তাই না? এখন কথা বলার এত স্বাধীনতা আছে। আর সেই কথা বলার স্বাধীনতার জন্য যারা লড়াই করলেন, গুম খুনের বিরুদ্ধে যারা লড়াই করলেন, তারা কোন ভয়ে 11 মাস চুপ করে থাকলেন বা 10 মাস? এই ঘটনাগুলি এখন ঘটছে কারণ এখন তাদের মধ্যে ওই অভ্যুত্থানের যে স্পিরিট, সেইটা অর্জন করার চাইতে ব্যক্তিগত লাভালাভের বিষয়ে তাদের মনোযোগ বেড়ে গিয়েছে। কে এমপি হবেন, কে মিনিস্টার হবেন, কে ভবিষ্যতে প্রধানমন্ত্রী, কে কিছু পয়সা করি বানাবেন, কে দলের মধ্যে বেশ কিছু পাবেন, এগুলো নিয়ে তাদের মধ্যে নানান দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছে। এবং সেই দ্বন্দ্ব সংঘাতের ফলেই নানান ধরনের বিষয় উঠে আসছে। যেমন দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আপনি যে কথাটি বললেন, এটা প্রথমে একবার বিলুপ্ত করে দিতে চেয়েছিল, তারপর আবার সেটা রেখেছিল, সেইখানে মুখপাত্র হিসেবে উমামাকে রেখেছিল। একদল তাদের মধ্যে থেকে অভিযোগ করলেন যে উমামা নাকি ঠিক জোর করে এই আসনটা নিয়েছে, সে নাকি মানুষজনকে ঠিক এক ধরনের ইমোশনালি ইয়ে করে, তাদেরকে ব্ল্যাকমেইল শব্দটা ব্যবহার করতে চায় না, মানে ইমোশনালি অ্যাপিল জানিয়ে সে ওই জায়গাতে গিয়ে মুখপাত্র হিসেবে বসে পড়েছিল, তার মুখপাত্রর কথা ছিল না। কিন্তু আমরা কিন্তু উমামাকেও বেশ কয়েকবার দেখেছি সে সচিবালয়ে ঘুরছে। তো ধরেন সচিবালয়ে সে কী করতো? সচিবালয়ে তার কী কাজ ছিল? সে কি কোনো পলিসি মেকিংয়ে ছিল, কোনো কমিশনের মেম্বার ছিল, কোনো কমিটিতে ছিল? তাহলে সে সচিবালয়ে ঘোরাঘুরি করছে, এরকম ছবি কিন্তু একাধিকবার এসেছে। যখন সচিবালয়ে কোনো বাহিনী ঢুকে নাই, মানে একা সে ঘুরে বেড়াচ্ছে, এরকম ছবি এসেছে, আমি ফেসবুকে দেখেছি, ইন্টারনেটেও বিভিন্ন জায়গায় দেখেছি। তার মানে সে তখন ওইখানে কী করছিল? এই তদবির, এই বিষয়গুলি শুরু হয়েছিল। আপনি দেখেন, স্বাস্থ্য উপদেষ্টা 3 জনকে ব্যক্তিগত ভৃত্য কোটায় নিয়োগ দিয়েছিলেন। এটা আসলে ব্যক্তিগত সহকারী বলে, কিন্তু আমি এদেরকে ব্যক্তিগত ভৃত্যই বলি। তো সেখানে 3 জন লেগেছিল তার, তিন জনকে নিয়োগ দিয়ে 2 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির বিচার টিচার হয় নাই। এটা যখন ঘটলো, 3 জনকে নিয়োগ দিল, তখন তো কেউ প্রতিবাদ করে নাই। তখন তো আবদুল্লাহ সাহেব বলেন নাই যে আপনি কিন্তু উল্টাপাল্টা করলে আপনার বেতন ফেরত দিয়ে চলে যাইতে হবে। এখন ধরেন এটা যদি হয়, বেতন ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা চলে যাচ্ছেন, তাহলে কালকে আরও কয়েকজনকে এরকম বেতন ফেরত দিয়ে চলে যাইতে হবে। এখন বেতন ফেরত দেওয়ার প্রশ্ন যদি উঠে, তাহলে আরও প্রশ্ন উঠবে। আজকে তারা বলছেন যে এই সরকার তাদের ঠিক মন মতো চলছে না। অন্তর্বর্তী সরকারের কি তাদের মন মতো চলার কথা, নাকি গোটা জাতির প্রত্যাশাকে পূরণ করার জন্য চেষ্টা করার কথা? অন্তর্বর্তী সরকারের কি কোনো একটি দলকে খুশি করার কথা, নাকি গোটা জাতির যে খুশি হওয়ার বিষয়টা সেই দিকে নজর দেওয়ার কথা? কিন্তু তাদের স্টেক তো এটার মধ্যে বেশি, কারণ হচ্ছে তারা এই সরকারকে নিজেরা পছন্দ করেছিলেন। না, তারা যাকে পছন্দ করেছিলেন, মাত্র 11 মাসে হানিমুন শেষ হয়ে ঝগড়াঝাটি হয়ে এখন একটা ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে, এবং সেইখানে দেনমোহরের টাকা ফেরত দিয়ে চলে যাইতে হবে। ব্যাপারটা কি এরকম? মানে আমি দেনমোহরের টাকা আপনি দিয়েছিলাম, এটা ফেরত দিয়ে দেন, মানে বেতন ফেরত দেন, এইটা কি ঠিক হচ্ছে? এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এতে করে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। এটি আমরা বলছি। এবং ডাক্তার জাহিদুর রহমান, যে কথাটি আসলে সবসময়ের জন্য ছিল, শুধু ওমামা বলেছেন এই কারণে না, কারণ ছাত্ররা যে কাজটা করেছে জনমানুষের মধ্যে তারা হিরো হয়ে গিয়েছিল। আমরা যখন 90-এর গণ আন্দোলনের কথা শুনি, তখনও আমরা জানি যে তারা আন্দোলনই করেছিলেন। পরবর্তীতে খুব কম সংখ্যক ছাত্র নেতাই পরবর্তীতে রাজনীতিতে ঢুকে তারা আর ছাত্র নেতাদের কথা তারা তাদের মতো করেছিলেন।
এবং সমস্ত ছাত্র আন্দোলন থেকে কিছু নেতা বের হয়, তারপরে সবটাই। কিন্তু এইখানে আমরা দেখেছি যে তারা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, দল তৈরি করেছেন, এবং তারা নানা ধরনের এরকম সমালোচনার মুখে পড়েছেন। জনগণ ছাত্রদের চেয়েছিল একটা প্রেশার গ্রুপ হিসাবে, যে রাজনৈতিক দলগুলোকে তারা ওয়াচডগ হিসেবে কাজ করবে, রাজনৈতিক দলগুলো যাতে ভুলভ্রান্তি না করতে পারে, তারা সবসময় সতর্ক থাকবে। এই যে দল গঠন করে ফেললো, এতেও কি জনগণ হতাশ হয়েছে কিনা? বলা কঠিন। প্রথম কথা হচ্ছে জনগণকে আমরা কিভাবে ডিফাইন করছি, আমরা জনগণের বক্তব্য কিভাবে পাচ্ছি। এই যে জনগণ এভাবে চেয়েছিল তাদের, আমার কাছে যথেষ্ট ডেটা নেই। আমি ইভেন যে জনগণকে আমরা দেখি আমাদের মতো, যারা এডুকেটেড মিডল ক্লাস অ্যান্ড অ্যাবাভ, যারা কথাবার্তা বলেন সোশ্যাল মিডিয়াতে, এর মধ্যে কিন্তু দুই রকম মতামত আমি দেখেছি। এদের যখন রাজনৈতিক দল তৈরি হয়নি তখন কাউকে কাউকে দল তৈরি করুক, তারা এটা চেয়েছেন, এটা হয়েছে এবং সাফল্যের নজির আমাদের খুব কাছাকাছি আছে। আসামে নাগরিকত্বকে নিয়ে কেন্দ্র করে স্টুডেন্টদের অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসু, এদের একটা সফল মুভমেন্টের পর তারা রাজনৈতিক দল করে কিন্তু আসামের প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতায় চলে গিয়েছিলেন এবং মানুষ তাদেরকে ওভারওয়েলমিংলি ভোট দিয়েছিল। সো আমাদের কাছে এই উদাহরণ আছে যে একটা সফল আন্দোলনকে, জনপ্রিয় একটা আন্দোলনের পর আপনি দল করলে সফল হতে পারেন। সো এটা একটা দিক আছে এবং সেখানে 33 বছর বয়সে প্রশান্ত মোহান্ত মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন। তো সেই রকম একটা পরিস্থিতি আমাদের এখানে হয়তো ছিল এবং অনেকে চেয়েছিলেন দল করুক, এবং আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি বলি, আমি চেয়েছিলাম তারা দল করুন, কিন্তু তাদের সরকারে যাওয়াটা আমি একেবারেই পছন্দ করিনি। সরকারে তো শুধু ফর্মালি ক্যাবিনেটে নয়, যে ভাইয়া যেটা বললেন তুষার ভাই, যে বিভিন্ন মন্ত্রণালয়ে বৈধভাবে বিভিন্ন লোকজন এবং তদবির বাণিজ্যে ইনফর্মালি জড়িয়ে পড়া, এগুলো তাদেরকে করাপ্ট করে ফেলেছে। তারা যদি একদম আইসোলেটেড একটা দল তৈরি করতে পারতেন, তারা যদি এই ক্ষমতার লাভের গুড় যদি তারা খেতে যেতে না চাইতেন, তাহলে তাদেরকে দিয়ে একটা দল তৈরি হতে পারত। এবং আমি এটুকু বলি, তাদের যখন দল তৈরি করেছেন আমার একটা এক্সপেকটেশন ছিল, খোলাখুলি যদি বলি, সেটা হচ্ছে এরকম, ধরুন এখন বিএনপি ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্স আছে, এবং আমি ভবিষ্যতের জন্য রাজনৈতিকভাবে চাই আমি যেন ফেরত না আসে, রাজনৈতিকভাবে তাকে চাই, তাহলে অপশন কি? একটা রাইটিস্ট ফোর্স মাথাচাড়া দিতে পারে। সো আমি এটা দেশের জন্য কল্যাণকর মনে করি না। তাহলে একটা সেন্ট্রিস্ট আরেকটা ফোর্স, এনসিপি যদি একটা মধ্যপন্থী শক্তিশালী দল হিসাবে দাঁড়াতে পারতো, আমাদের জাতির জন্য ভালো হতো। কিন্তু আব্দুল তুষার, আসলে কি সেটা হয়েছে কিনা? কারণ ছাত্রদের যে দল গঠন, একটা ক্লাসের কথা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, যে যারা সমাজে কথা বলে, যারা আমরা দেখতে পাই যাদেরকে, কিন্তু একদম আমরা সাংবাদিক হিসেবে যখন মাস পিপলের সাথে কথা বলি, আমি যেটা বলছি তাদের মতামত এইটাই, যে তারা চেয়েছে যে ছাত্ররা সবসময় দেবে, কারণ রাজনৈতিক দলগুলো তাদের কথা শুনে না, ক্ষমতায় যাওয়ার পরে নানা ধরনের কর্মকাণ্ডে জড়ায়। আপনার কি মনে হয় যে এই ছাত্ররা এই রাজনৈতিক দলটা করার কারণেই আসলে এত কিছু বিপত্তি তৈরি হয়েছে? ছাত্রদেরকে এই রাজনৈতিক দলটা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু এই রাজনৈতিক দল করার জন্য যে প্রজ্ঞা, যে রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা রাজনৈতিক লেখাপড়া, সেটা ছাত্রদের তো ছিল না। তারা তো বিসিএসের জন্য প্রস্তুত হচ্ছিল। যে রাজনীতি তাকে বলে সেতুর উপরে লাইট কয়টা, খাম্বা কয়টা, পিলার কয়টা, এটা মুখস্থ করতে। তো এটাই তো ছিল বিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্রের অন্যতম জায়গা। জন্মদিন মুখস্থ করা, মৃত্যুদিন মুখস্থ করা, বিভিন্ন দিবস মুখস্থ করা, এটাই তো ছিল মেধার পরিচয়। তো সেই জন্য তারা প্রস্তুত হচ্ছিল, সেই জন্য তারা লড়াই করেছে। সেইখানে কোটা চায় নাই, তাতে কিছু লোক বেশি টিকবে সেই আশায়। সেইখান থেকে তারা সরাসরি একটা রাজনৈতিক দল তৈরি করছেন, তারা ক্ষমতায় যাবেন এবং এই বিসিএস পরীক্ষা তাদের মন মতো হবে, তখন মানে তারা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন তারা এই রাজনৈতিক দলটি তৈরি করেছেন, তারপরে তাদের কি কাজ হতে পারতো যে তারা আমাদেরকে বলবেন যে নতুন বন্দোবস্তের অর্থনীতিটা কি হবে, নতুন বন্দোবস্তের রাজনীতিটা কেমন হবে, নতুন বন্দোবস্ত নারী অধিকারের ব্যাপারে কি মতামত রাখে, নতুন বন্দোবস্ত মানুষের ধর্মীয় স্বাধীনতা কিভাবে দেবে, নতুন বন্দোবস্ত সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর যে একটি বিষয় রয়েছে বাংলাদেশে, এটাকে কিভাবে সলভ করবে, কিভাবে যারা কম সংখ্যায় তাদের নিরাপত্তা তারা কিভাবে দিবে। তাদের বলার কথা ছিল শিক্ষা তারা কিভাবে দেখে ভবিষ্যতে। কিন্তু তারা কিসে ব্যস্ত হলেন? তারা পাঠ্যপুস্তক ছাপায় ব্যস্ত হয়ে গেলেন, কাগজের কন্ট্রাক্ট নিয়ে তারা ব্যস্ত হয়ে গেলেন। শিক্ষা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, রাজনীতি নিয়ে কোনো বক্তব্য নাই। তাদের এই যে নির্বাচনকে কি করে নিরাপদ করা যেতে পারে, এইটা নিয়ে তাদের কোনো কথা নাই। তাদের কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত পিআর ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। ব্যাপারটা আপনি বুঝতে পারছেন? অর্থাৎ নিজেদের জায়গা ঠিক করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছেন। তারা কি আমাদেরকে একটাবারও বলেছেন যে ভবিষ্যতের বাংলাদেশের মানুষেরা, বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন একজন তো পদত্যাগ চেয়েছেন বেতন ফেরত দিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু এই দলটা স্বাস্থ্য ব্যবস্থাকে কেমন দেখতে চায়, কি স্বাস্থ্য ব্যবস্থা চায়, তারা কোনো কথা বলেছে? ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তাদের তিনটা চিন্তা। প্রথম চিন্তা হচ্ছে ফ্যাসিস্ট কোনোভাবে যেন ঢুকে না পড়ে। তো ফ্যাসিস্ট কি নিজের ইচ্ছায় ঢুকে নাকি নিজের ইচ্ছা বের হয়? ফ্যাসিস্ট কিন্তু কেউ তাকে ঢোকার পরিবেশ করে দিলে ঢুকতে পারে,
যেমন আমার শরীরে করোনা কখন ঢুকে মাস্ক না পড়লে, আর বের হয় কিভাবে, বের হয় ওষুধ দিতে হবে, বের দিলে বের হয়ে যায়। তাহলে এরাই ফ্যাসিস্ট তাড়িয়েছেন, এরাই ঢোকার পরিবেশটা তৈরি করছেন, এটা হচ্ছে একটা। দ্বিতীয়, তাদের বড় চিন্তা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্ষমতার একটা ভাগ লাগবে। আর তৃতীয় চিন্তা কি হচ্ছে? তৃতীয় চিন্তা হচ্ছে যতদিন পর্যন্ত নির্বাচন ঠেকিয়ে রাখা যায় ততদিন পর্যন্ত তো আমরা এরকম ঘুরতে পারি, আমরাই এই দেশের সর্দার। এই তিন চিন্তা নিয়ে তারা ব্যস্ত আছেন, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত বলেন নাই নতুন বন্দোবস্তের মধ্যে কি বন্দোবস্ত আছে। কিন্তু এই বন্দোবস্তের মধ্যে ছাত্ররা আসলে যে জায়গায় আছে নিজেদের দল নিয়ে তারা পুরো দেশ ঘুরছে, শুধু তাদের দোষকে আমরা দিতে পারি কিনা সেটা আপনি হচ্ছে একটা প্রশ্ন। বক্তৃতা বলেন তো, হ্যাঁ। যে বক্তৃতার মধ্যে তারা যে পদযাত্রা করছে, একটা বক্তৃতার মধ্যে বাংলাদেশ কেমন হবে, না, একটা সেটা সুন্দর ছিল না, বক্তৃতা এখনো পর্যন্ত আমরা পাই নাই, এখনো পর্যন্ত আমরা পাই নাই। কিন্তু আমি আপনাদের কাছে এটাই বলতে চাই, শুধুমাত্র এনসিপি বৈষম্য বিরোধী বা গণশক্তি আন্দোলনকে কি আমরা দোষী করব কিনা সেই প্রশ্নটা আপনাদের রাখতে চাই আমি এই কারণেই। রাজশাহীর একটা খবর আছে আমাদের কাছে, সেখানে 123 জন চাঁদাবাজের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে 44 জনই হচ্ছে বিএনপির, চলে যাওয়া আওয়ামী লীগের আছে 25 জন, জামাতের আছে 6 জনের নাম, ঠিক আছে, আর বাকিদের এই বৈষম্য বিরোধী। তাহলে জুলাই যে মানি মেকিং হিসেবে মাস হিসেবে কাউন্টেবল হবে না বা গণনা আমরা করব না, সেটা শুধুমাত্র এনসিপির জন্য কি প্রযোজ্য, নাকি আসলে সব দলই এটাকে নানাভাবে অপব্যবহার করছে? এই প্রশ্ন দুজনের কাছে রেখে আমি বিরতির পর ফিরতে চাই। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা ছোট্ট সময়ে ফিরেছি এই দুজন অতিথির কাছে। আমরা একটু ছোট করে তাদের কাছে নিতে চাই যে প্রশ্ন রেখে গিয়েছিলাম। আব্দুল তুষারকে দিয়েই শুরু করি, যে এই যে চাঁদাবাজদের তালিকা, সেখানে সকল দলের নাম আছে, কাজে শুধুই জুলাইকে কাজে লাগিয়ে এনসিপি লাভবান হচ্ছে বা বৈষম্য বিরোধীরা, তা কি বলা যায়? 123 জনের কথা বলেছেন, সেখানে 44 জন বিএনপির, 25 জন পতিত আওয়ামী লীগের ফ্লেভার আছে, আর 6 জন হচ্ছেন জামাত, সব মিলে 75 জন, বাকি আছে 48 জন। এই 48 জনের কোনো দল নাই, এরা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র চাঁদাবাজ। হ্যাঁ, তাহলে এদের নাম নাই মানেই হচ্ছে এরা ক্ষমতায় আছে। এখানে এনসিপির কেউ নাই, কিংবা এখানে বৈষম্য বিরোধীদের কেউ নাই, জুলাই বিপ্লবীদেরও কেউ নাই। তার মানে ধরেই নিতে হবে যে ওই এলাকাটাতে দারুণ, এরা কেউ চাঁদাবাজি করে না, অন্যান্য জায়গায় করছে। এই যে 48 জনের পরিচয় বলেই নাই, কারণ বললে পরে চাকরি থাকবে না, ঘেরাও হবে, থানা ঘেরাও হবে, এইটা হবে সেটা হবে, এই জন্য বলে নাই। আমি তো দেখছি 48 জন স্বতন্ত্রই এখানে সবচেয়ে বেশি। এখন এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে, যে এত বড় বড় দল থেকে 44 জন, 25 জন আর 6 জন, আর স্বতন্ত্র চাঁদাবাজ 48 জন। একটা এলাকায় স্বতন্ত্র চাঁদাবাজ গজি উঠেছে, যাদের দল টল কিচ্ছু নাই, তারা একাই রাজা। এইরকম একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি করার জন্য তো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আসলে প্রশ্ন করা উচিত। এবং এইখানেই হচ্ছে এই সরকারের দুর্বলতা, তারা আইন শৃঙ্খলা ঠিক মতো রক্ষা করছে না। এবং আমি দেখলাম যে একটা সভার মধ্যে প্রেস কনফারেন্স উনি সবাইকে বলছেন, ওনার কথা শুনতে পান, ওনার কথা শুনতে পান, উনি নিজে শুনতে পায় কিনা সেটা হচ্ছে প্রশ্ন। সাংবাদিকদের আরেক সাংবাদিকের প্রশ্ন শুনতে হবে এমন কোনো কথা নেই। এইগুলা শুরু হয়েছে। তো এইগুলা যদি হয়, তাহলে কি আসলে মানুষ আস্থা পাবে? তাহলে কি মানুষ বিশ্বাস করবে যে আসলেই সদিচ্ছা আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির? এবং এর পাশাপাশি আরো কিছু কিছু ঘটনা ঘটেছে, এটা বলতে গেলে আসলে আমাদের হাতে সময় নাই। আমি এখানে শেষ করবো, কারণ আমি জাহিদের কথা শুনতে চাই। জাহিদ ভাই, কি মনে হয়? মানে চাঁদাবাজি বাংলাদেশে থাকবে আর অনেক দিন। জুলাইকে নিয়ে না, জুলাই আসুক না, যেমন থাকুক হবে। আমাদের রেন্ট সিকিং এর একটা অর্থনীতি আছে, আজকে সেই হিসাবটা বলার যথেষ্ট সময় নেই, খুব খারাপ শোনাবে। কিন্তু আমাদের এরকম একটা বিরাট অর্থনৈতিক ব্যবস্থার একটা বিরাট অংশ এটার উপরে, ইনফর্মাল এইসবের উপরে ডিপেন্ড করে আছে। আমরা যেটা দেখতে চাইবো ভবিষ্যতে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের সাথে এগুলো ধাপে ধাপে কমবে। কিন্তু আবারও তুষার ভাই খুবই রাইটলি পয়েন্ট আউট করেছেন যে একটা মেজর অংশ, আমি ধারণা করি এর মধ্যে এনারাও আছেন। বিএনপি লোকজন চাঁদাবাজি করে, এটা বিএনপি নিজেরও স্বীকৃতি আছে, কারণ বিএনপি প্রচুর মানুষকে বহিষ্কার করেছে। তার মানে সে নিজেও স্বীকৃতি দেয়, এবং সে, আমরা এক্সপেক্ট করবো কোনোদিন সে যদি ক্ষমতায় আসে, যখন তার হাতে আইন, শাসন, বিচার এগুলো সব থাকবে, সে ওইসব ব্যবস্থাও নেবে, সেটা আমরা দেখতে চাই। কিন্তু ওই একই কথা পুনরায়, যে আপনি আমার উপরে যে এক্সপেকটেশন তৈরি করেছেন, আপনি অন্য চাঁদাবাজি করে বলে আমি করব, এমনকি জামাতের 6 জন, ধরুন আমি জামাতের এই 6 জনকে বিএনপির তুলনায় অনেক বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই, কারণ তার ব্র্যান্ডিং হচ্ছে সৎলোকের শাসন চাই। তো এই সৎলোকের শাসন চাওয়া ব্র্যান্ডিং করা দলটা 6 জন চাঁদাবাজিতে যাবে কেন? এবং তাদের আমির, তাদের এই যে যেদিন উনি ওই যে সোহরাওয়ার্দীতে সমাবেশ করলেন, সেদিন তিনি বক্তৃতার মধ্যে চাঁদাবাজদেরকে ভোট না দেওয়া, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছেন। এবং আমরা আসলে সেটাই দেখতে চাই, যে এটাকে আসলে সহজ করে সবার মধ্যে এইটাই ঘটবে স্বাভাবিক করার কোনো উপায় নাই। কষ্ট করে উপার্জিত অর্থ অন্যকে আমাকে দিয়ে দিতে হবে চাইলেই সেই চাঁদাবাজদের হাতে, সেই দিনের জন্য মানুষ নিশ্চয়ই বারবার প্রাণহুতি দেয় না।
আমরা চাই দেশটা আসলেও সুস্থভাবে সামনে বাড়ুক। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।